আসসালামু আলাইকুম ভাইজান। আজকে ফিজিক্স চ্যাপ্টার 1 একটা ওয়ান শট হবে, যে ওয়ান শটে আমরা সম্পূর্ণ চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করব। এবং এটা আমার জীবনের প্রথম ওয়ান শট। প্রথম ওয়ান শটে দেখি কী করতে পারি এবং এটা ধীরে ধীরে ইমপ্রুভ করতে থাকবো। যদি এই ভিডিওতে কোনো ত্রুটি থাকে বা কোনো কিছু ইমপ্রুভ করা যাইতে পারে তাহলে অবশ্যই কমেন্টে রাখবে, আমরা বিবেচনা সহকারে দেখবো। ফিজিক্স চ্যাপ্টার 1। এখন এইখানে তোমরা যারা অডিয়েন্স আছো, তোমরা ফিজিক্স চ্যাপ্টার 1 হইতে পারে লিখে সার্চ দিছো, অথবা তোমাদের সামনে র্যান্ডমলি ভিডিওটা এসে গেছে। তোমরা যদি নতুন ক্লাস 9-এ উঠে থাকো তাহলে তোমাদের জন্য প্রথম 5 মিনিট দেখা গুরুত্বপূর্ণ। বাট তোমরা যদি এসএসসি পরীক্ষার্থী বা ক্লাস 10-এ পড়ে থাকো তবে প্রথম 5 মিনিটে আমি যা বলবো তা তোমরা ইতিমধ্যে জানো। প্রথম 5 মিনিটে আমি কি বলবো? প্রথম 5 মিনিটে আমি মেনলি আলোচনা করবো যে ফিজিক্স বইটাকে, কারণ তোমরা ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠছো। ক্লাস 8-এ তোমাদের বই ছিল একটা বিজ্ঞান, খুব সম্ভবত। তো এই একটা বিজ্ঞান বই ভাঙিয়ে তোমাদের 3টে বই বানানো হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। ফিজিক্সের মধ্যে কি বিষয় আসলে আলোচনা করা হয় এইটাই আমরা জানবো। শুরু করার আগে আমাদের এটা জানা প্রয়োজন, বেসিক গুলো অবশ্যই জানার প্রয়োজন। তো ফিজিক্সের মধ্যে কি কি আলোচনা করা হয়? ফিজিক্সের মধ্যে আমরা গতি নিয়ে আলোচনা দেখবো, বল কি সেটা নিয়ে আলোচনা দেখবো, ক্ষমতা, তারপরে চাপ, তাপ, আলো, এইগুলো নিয়ে যে পড়াশোনাগুলো আছে, অর্থাৎ একদম বেসিক। চাপ কি, তাপ কি, ক্ষমতা, আলো, এইগুলো সম্পর্কে একদম বেসিক পড়ানো হয় ফিজিক্সে। কেমিস্ট্রিতে তোমরা দেখবো যে কেমিস্ট্রিতে মেইনলি কেমিক্যাল যে এলিমেন্টগুলো আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরই সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়বলিগুলো ওইগুলো। তো ফিজিক্সে কি পড়ানো হয় আমরা মোটামুটি দেখছি। বলা থাকবে যে একদিক থেকে একটা গাড়ি আইতেছে আর এই দিক থেকে আরেকটা গাড়ি আইতেছে, দুইটা গাড়ির সংঘর্ষ হইলে কোন গাড়িটা কত দূর যাবে, এইটুকুই। এই টাইপের জিনিসপত্র। তো ফিজিক্সের প্রথম চ্যাপ্টারে আসলে কি আলোচনা করা হয়েছে? আহ, তবে তার আগে আমাদের জানা প্রয়োজন যে ফিজিক্সের প্রশ্ন কিভাবে আসবে। তোমরা ক্লাস 8-এ তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যেটার মাধ্যমে তোমরা পরীক্ষা দিছো, ওই কোয়েশ্চেন প্যাটার্ন এবং ক্লাস 9-এর কোয়েশ্চেন প্যাটার্ন, এসএসসি এর কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এক না। এসএসসিতে তোমাদের ফিজিক্সে আসলে কীরকম পরীক্ষায় থাকবে তোমরা যদি একটু লক্ষ্য করো আমার হোয়াইট বোর্ডের দিকে। এমসিকিউ থাকবে 25 মার্কের। তোমাদের আগে মনে হয় 30 মার্কের ছিল বিজ্ঞানে, এবার 25 মার্কের। এসকিউ বা শর্ট কোয়েশ্চেন থাকবে 10 মার্কের। ঠিক আছে, তোমরা প্রথমে পরীক্ষা দিতে যাবা, এমসিকিউ দিবা, তারপর প্রশ্নপত্র যখন তোমরা পাবা তখন তোমাদের প্রথমে এসকিউ থাকবে 10 মার্কের। এরপর থাকবে সিকিউ। এসকিউ কি জিনিস? এসকিউ মানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেই প্রশ্নগুলোর মার্ক 2। তোমরা সৃজনশীলে খ নাম্বার লেখো না, এক্স্যাক্টলি এই খ নাম্বারগুলোই হচ্ছে এসকিউ বলতে পারো তোমরা, কারণ আপাতত কোনো এসএসসিতে বা বোর্ডে এসকিউ এর প্রশ্ন নাই, তাই আমরা বলতে পারতেছি না যে এসকিউতে কী টাইপের কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে সিকিউ 40 মার্কের, অর্থাৎ 4টা সিকিউ লিখতে হবে তোমাদের টোটাল 7টা সিকিউ এর মধ্যে থেকে, এবং এসকিউ লিখতে হবে 5টা 8টার মধ্যে থেকে। তো এর মাধ্যমে আমাদের 75টা মার্ক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 75 মার্কের পর আরও 25 মার্ক থাকে। তো এই 25 মার্কের জন্য কী করা লাগবে? প্র্যাকটিক্যাল করা লাগবে। এটা নিয়ে মাথা ঘামাইতে আমি কাউকে সাজেস্ট করি না, কারণ এই মার্কগুলো ফ্রিতে দিয়ে দেয় তোমাদেরকে। তোমরা নিজেরাই বুঝে দেবা ধীরে ধীরে এই মার্কগুলো ফ্রিতে কীভাবে পাইতে হয়। আমিও পরে বলবো না যে প্র্যাকটিক্যালের বিষয়টা কী, কীভাবে ফ্রিতে মার্ক পাওয়া যায়। তো এই মতো কোয়েশ্চেন প্যাটার্ন। ঠিক আছে, এখন ক্লাস 8 থেকে যখন ক্লাস 9-এ স্টুডেন্টরা ওঠে তখন তারা মেইনলি যে ভুলগুলো করে তার মধ্যে অন্যতম ভুল হচ্ছে তারা আসলে বোঝে না যে একটা চ্যাপ্টারকে কিভাবে পড়তে হয়। তারা ভাবে যে রিডিং পড়লেই চ্যাপ্টার শেষ, অথবা তারা এটা ভাবতে পারে যে আমি একটা ওয়ান শট দেখবো, প্রাইভেট পড়বো, অঙ্ক করবো, চ্যাপ্টার শেষ। সবগুলোই আংশিক সত্য, সবগুলোতেই আমাদের চ্যাপ্টার আংশিকভাবে শেষ হবে। বাট সবথেকে গ্রহণযোগ্য যে স্ট্র্যাটেজি যেটা কিনা একটা চ্যাপ্টার শেষ করার ক্ষেত্রে ইউজ করা যায়, যে স্ট্র্যাটেজি পালন করলে আমরা বুঝবো যে আমাদের চ্যাপ্টার শেষ হয়েছে, সেইটা হচ্ছে এই। প্রথমে আমরা একটা চ্যাপ্টার সম্পর্কে ওভারভিউ নেব। আজকে আমরা যেহেতু চ্যাপ্টার 1 পড়তেছি, চ্যাপ্টার 1-এর ওভারভিউটা আমি খুব শীঘ্রই বলবো। তবে প্রথম 5 মিনিট আমি শুধু নতুন যারা আছে তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলে ফেলি। ওভারভিউ বলতে চ্যাপ্টারটা কি আসলে এইটুকুই। তারপর কনসেপ্ট। ফিজিক্সে তোমাদের যে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনগুলো দেওয়া হয় ওইগুলো একটা নির্দিষ্ট কনসেপ্টের উপর ভিত্তি করে দেওয়া হয়। কনসেপ্ট কী জিনিস তোমরা খুব শীঘ্রই বুঝবা একটু পরেই। কনসেপ্টের পর ফর্মুলা মানে সূত্র। সূত্রগুলো কোনখান থেকে আসে? একটা নির্দিষ্ট কনসেপ্টের উপর ভিত্তি করে, একটা নির্দিষ্ট ধারণার উপর ভিত্তি করে যে সূত্রগুলো জন্ম হয়, সেই সূত্রগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, ম্যাথমেটিক্যাল প্রশ্ন। তারপর হ্যাক। তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু টাইম থাকবে না। ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে মেইন সমস্যা থাকে, এমসিকিউতে টাইম থাকে না। তো এই ক্ষেত্রে এমসিকিউ কিছু শর্টকাট আছে যেগুলো আমরা এইখানে পড়বো। এরপর ক, যেটা কিনা ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কিপ করে যায় অধ্যায়টাতে। তারপর খ অ্যান্ড এস কিউ। তারপর হচ্ছে রিডিং, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিডিং পার্ট।
সো ভুল কী করে স্টুডেন্টরা? স্টুডেন্ট মেইনলি সারা বছর প্রাইভেটে স্কুলে এবং নিজেরা সারা বছর গণিত করে, ম্যাথ করে, ফিজিক্সের মধ্যে যে ম্যাথগুলো আছে না সেই ম্যাথগুলো করে যায়, কখনো রিডিং পড়ে না। তো এই যদি তারা ম্যাথ পড়ে, ঠিক আছে, ম্যাথ বলতে কনসেপ্ট এবং ফর্মুলা, এই ম্যাথ পড়লে তাদের মাত্র 53% চ্যাপ্টার কমপ্লিট হয়, বাকি 47-46% মুখস্থবিদ্যা এবং রিডিংয়ের উপর নির্ভর করে। মনে হতে পারে এটা ফিজিক্সে কোনো মুখস্থবিদ্যা লাগবে না, তবে ফিজিক্সে কিন্তু মুখস্থবিদ্যা লাগবে প্রায় অর্ধেক অ্যান্সার করার ক্ষেত্রে। ক অ্যান্সার করার ক্ষেত্রে মুখস্থবিদ্যা লাগবে, খ এর ক্ষেত্রেও লাগবে। তবে খ এর ক্ষেত্রে অ্যান্সারগুলো একটু কনসেপ্ট জানলেই বানাই দেখা যায়, বাট এমসিকিউতে তোমাদের যে 25টা এমসিকিউ, 12-13টা এমসিকিউ আসবে জ্ঞানমূলক, 12টা এমসিকিউ আসবে ম্যাথমেটিক্যাল, এইরকমই হয়ে থাকে সাধারণত। বাট স্পেসিফিক কোনো রুল নাই যে কয়টা ম্যাথমেটিক্যাল কয়টা মুখস্থমূলক দেবে এইটার। আমরা জানলাম কোয়েশ্চেন প্যাটার্ন, আমরা জানলাম কীভাবে একটা কীভাবে একটা অধ্যায় শেষ করতে হবে। তো আমরা অফিসিয়ালি এখন শুরু করতে পারি ওভারভিউ থেকে। চ্যাপ্টার 1-এর মধ্যে কী কী আছে? তোমরা একটা সুন্দর কসকসা নীল রঙের বই পাবা, পদার্থ বিজ্ঞান, ঠিক আছে, এই বইটা পাবা। অবশ্যই আমি একটা লেখা রাখছিলাম, অপদার্থ বিজ্ঞান, এটা একটা মিম টাইপের। তো প্রথম চ্যাপ্টার যদি খোলো তাহলে তোমরা প্রথমেই দেখতে পারবা অনেক ভয়ের একটা জিনিস, ঠিক আছে। কী জিনিস দেখতে পারবো? তোমরা দেখতে পারবো যে কয়েক ডজন বিজ্ঞানীদের জন্মসাল মৃত্যুসাল তারা কি করছে, মানে একদম বাংলাতে যেরকম থাকে না যে কোন কবিতা কে লিখছে, তার জন্ম কবে, মৃত্যু কবে, তার রচনাগুলো কি কি, এইরকম একটা পার্ট দিয়ে দিয়েছে তোমাদের ফিজিক্সের একদম শুরুতে, ঠিক আছে। ফিজিক্স বইয়ের শুরুতে কি আছে? বিজ্ঞানীদের জন্ম, মৃত্যু এবং সেই বিজ্ঞানের কর্মগুলা। তো এইগুলা দেখে তো স্টুডেন্ট ভয় পাই যায় যে এতগুলা কেমনে মুখস্থ করবে। যারা একটু টপার টাইপের আছে, যারা অতিরিক্ত নার্ড, তারা উড়াধুরা মুখস্থ করা শুরু করে, ঠিক আছে। বাট কয়েক সপ্তাহ পর তারা নিজেরাই ভুলে যায় যে তারা কি মুখস্থ করছিল। এই প্রবলেমটা হবে তোমাদের। এইটার সমাধান কি আমি একটু পরে বলতেছি, এবং এটা পড়তে হবে কি না আদৌ, এই যে বিজ্ঞানীদের জন্ম মৃত্যু, এগুলো বলতেছি পরে। তারপর কি আছে, তোমাদের এই চ্যাপ্টারে অনেকগুলা ছক আছে গুরুত্বপূর্ণ, যেখান থেকে এমসিকিউ আসে, ওইগুলো মুখস্থ করতে হবে। এবং কিছু কনসেপ্ট আছে, তোমরা এখানে ভার্নিয়ার স্কেলের কনসেপ্ট পাবা, স্ক্রু গজের কনসেপ্ট পাবা, যান্ত্রিক ত্রুটি এবং আর কি জানি আছে, যান্ত্রিক ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটি। তো এই কনসেপ্টগুলো পাবা। ওকে, সো আমি আবারও শুরু করতেছি, এই পার্টটুকু আশা করি কাইটে দেবো। তো এই চ্যাপ্টারের কনসেপ্টগুলোর মধ্যে কী কী কনসেপ্ট পাবা? তোমরা এখান থেকে পাবা ভার্নিয়ার স্কেলের কনসেপ্ট, স্ক্রু গজের কনসেপ্ট, এবং তাছাড়াও ইউনিট কনভার্সন, একটা একক থেকে, মানে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কীভাবে ট্রান্সফর্ম করা যায়, মিটার থেকে কিলোমিটারে কীভাবে ট্রান্সফার করা যায়, এই ধরনের বিষয়গুলি আছে। তাছাড়াও আপেক্ষিক ত্রুটির বিষয়টা আছে। এইটুকু পড়লেই অধ্যায় শেষ। একটা ওভারভিউ আমরা জানলাম ফিজিক্স চ্যাপ্টার 1 সম্পর্কে। এখন হচ্ছে কনসেপ্ট। তো কনসেপ্টের ক্ষেত্রে আমার একটু পজ কইরা নতুন লেখা লিখতে হবে, সো আমি একটু পজ কইরা নিই। কনসেপ্টের ক্ষেত্রে যদি আমরা আসি, কনসেপ্ট কি কি কনসেপ্ট আছে চ্যাপ্টার 1-এর মধ্যে? মূলত সিকিউ এর ক্ষেত্রে যদি বলি, দুইটা কনসেপ্ট আছে, যেই কনসেপ্টগুলো পড়লে তোমাদের যে সিকিউ এর গ এবং ঘ আসবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সিকিউ এর কনসেপ্ট দুইটা, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজ রিলেটেড যে সমস্যাগুলো, এইগুলা কি জিনিস এগুলো আমি পরে তোমাদেরকে বলতেছি। পরবর্তীতে আপেক্ষিক ত্রুটি, এটাও সিকিউ এর একটা কনসেপ্ট, তোমাদেরকে পরে বলতেছি ধীরে ধীরে। এবং এমসিকিউ এর ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে, এমসিকিউ এর ক্ষেত্রে কি কনসেপ্ট আছে? ইউনিট কনভার্সন, যেটা কিনা সিকিউতে না আসলেও এমসিকিউতে আসে। তো কি আছে? ইউনিট কনভার্সন। ওকে, তো আমরা কনসেপ্ট শুরু করবো। তো আমরা কম্পিউটার স্ক্রিনে এসে গেছি, এবং আমরা যেভাবে আসলে আমাদের ভিডিওটা সাজাই সেটা হচ্ছে প্রথমে কনসেপ্ট পড়ব, এবং সেই কনসেপ্ট থেকে আমরা ফর্মুলা আবিষ্কার করব। আমরা নিজেরা আবিষ্কার করব, এবং নিজেরা আবিষ্কার করার মাধ্যমে কিন্তু সেই ফর্মুলাটাকে আমরা কখনো ভুলবো না। তবে আমাদের এখানে যে আসলে রেকর্ডিংটা হইতেছে কিনা, রেকর্ডিং হইতেছে, শব্দ শোনা যাইতেছে। তো আমরা শুরু করে দিই। প্রথমে কনসেপ্ট। তোমাদের কে মূলত 3টা কনসেপ্ট শেখানো হয়েছে এই চ্যাপ্টারে, 2টা সিকিউ এর জন্য এবং একটা এমসিকিউ এর জন্য। তো তোমরা যদি একটু লক্ষ্য করো যে সিকিউ এর জন্য যে প্রথম কনসেপ্টটা আছে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজ। আমার এখানে সিমুলেশন করা অবস্থায় আমরা ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজ প্রদর্শন করছি, যেহেতু হাতে কলমে দেখানো সম্ভব না এবং আমার কাছে নাই। তবে তোমাদের স্কুলে প্র্যাকটিক্যালের দিন কিন্তু তোমাদের টিচাররা দেখাইতে পারে। তবে গ্রাম অঞ্চলের স্কুলে আসলে দেখানো সম্ভব হয় না, তো তারা এইখান থেকে কিছুটা আইডিয়া পাইতেও পারো। এই জন্য আজকের এই ভিডিওটা। তো ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজ নিয়েই আমাদের প্রথম কনসেপ্ট। কেন ভার্নিয়ার স্কেল ইউজ করা হয়?
এর সহজ উত্তর যদি আমি দেই, ধরো এইখানে সবুজ একটা অবজেক্ট আছে, একটা বস্তু আছে যেটা আমাদের পরিমাপ করতে হবে। তো এখন এইটাকে যদি আমরা সাধারণ স্কেলে পরিমাপ করি তাহলে কি হবে দেখি। এই যে সাধারণ স্কেলে পরিমাপ করলাম। তো এখন যদি স্কেলটাকে একটু বড় করি, তাহলে সাধারণ স্কেল বলতে কোনটা বুঝাইছি? সাধারণ স্কেল বলতে আসলে এই যে মেইন স্কেলটা, এবং বা এটাকে মূল স্কেলও বলা যায়, এবং ভার্নিয়ার স্কেল হচ্ছে দুই পাশে যে দুইটা স্কেল, এইটাকে ভার্নিয়ার স্কেল বলা হয়। যাই হোক, সাধারণ স্কেলে আমরা কি আদৌ এইটাকে পরিমাপ করতে পারবো দেখি। সাধারণ স্কেলে যদি দেখি, এটা হচ্ছে এই ১ সেন্টিমিটার ২ সেন্টিমিটার, ১ সেন্টিমিটার ২ সেন্টিমিটার, ১ মিলিমিটার গেছে, এরপরে আরো একটু গেছে। কিন্তু আমরা আসলে এক্সাক্টলি বলতে পারতেছি না যে এই অংশটুকু কত দূর গেছে আরো। অর্থাৎ আমরা কিন্তু মিলিমিটারের পরে আরো সূক্ষ্মভাবে মাপতে পারতেছি না। এইখানে ভার্নিয়ার স্কেল বা পাশের এই ২ টা স্কেল কিন্তু কাজে আসে। এই ২ টা স্কেলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে 2.1 সেন্টিমিটার যাওয়ার পরেও আরো কতটুকু গেছে। এখন আমরা তাহলে আজকে বুঝবো যে কিভাবে ভার্নিয়ার স্কেল ব্যবহার করে এই সূক্ষ্ম পরিমাপটুকু করা হয়। আমরা সূত্র প্রমাণের মাধ্যমে ধীরে ধীরে সামনে আগাবো। তবে এই চ্যাপ্টারে প্রথম কনসেপ্ট থেকে মূলত ৪টা সূত্র আছে, বলতে গেলে ২টি সূত্রই আছে। তবে ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজের কনসেপ্ট অনেকটাই সেম, এই জন্য এই ৪টা কনসেপ্টকে ২টা কনসেপ্টে বলা যায়, কারণ এইটা এবং এইটা সেম, আবার এইটা এবং এইটা কিন্তু সেম। যাই হোক, প্রথম যে সূত্রটা, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক জিনিসটাকেই আমরা অনেকভাবে ভার্নিয়ার ধ্রুবককে সংজ্ঞায়িত করতে পারি। তো আমিও সব কয়টা ভাবেই তোমাদেরকে সংজ্ঞায়িত করব। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এই যে প্রধান স্কেল। প্রধান স্কেল বলতে কোনটা? এইটা হচ্ছে প্রধান স্কেল। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কোনটা? এই যে এক ভাগ, আবার এই এক ভাগ। এইটা হচ্ছে ১ মিলিমিটার, অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বলতে ১ মিলিমিটারকে বোঝায়। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে যদি আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগকে বিয়োগ করি, তাহলে যে মানটা পাওয়া যায় সেটাই ভার্নিয়ার ধ্রুবক। আমরা আরেকটু এক্সপ্লেইন করি। তো আমরা যদি আরেকটু জুম করি, তাহলে দেখতে পাবো যে প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেল দুইটা স্কেলেরই ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু কিছু দাগ আছে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম দাগ হচ্ছে এইটা, এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম দাগ হচ্ছে এইটা। তবে এই দুইটা দাগের মধ্যে কোনটা বড়? অবশ্যই প্রধান স্কেলেরটা বড় এবং ভার্নিয়ার স্কেলেরটা ছোট। এখন কতটুকু ছোট সেইটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আশা করি বুঝছো যে ভার্নিয়ার ধ্রুবক কি। আরও একভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যেটা, সেটাকে যদি আমরা ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা ভাগ করি, যেমন এখানে ভার্নিয়ার স্কেলের দাগ কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টা দাগ আছে। এই ১০টা দাগ, এই যে ১০ সংখ্যাটা, এইটাকে যদি আমরা ১ দ্বারা ভাগ করি, তাহলে যে মানটা পাওয়া যায় সেই মানটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এবং ভার্নিয়ার ধ্রুবক আসলে কোন কাজে লাগে এইটা আমরা একটু পরেই বুঝবো। পরিমাপ করার ক্ষেত্রে আমরা একটু পরে এটাকে পরিমাপ করব, তখন আমরা বুঝবো যে ভার্নিয়ার ধ্রুবক কোথায় কাজে লাগে। আমরা স্কেলটাকে একটু ছোট করি। এখন ভার্নিয়ার ধ্রুবক বের করার মূলত দুইটা সূত্র আছে। একটা হচ্ছে ভিসি সমান এস মাইনাস এক্স। মনে রাখবা, ভিসি কিন্তু ভার্নিয়ার ধ্রুবককেই প্রকাশ করা হয়। এইটা ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করার একটা চিহ্ন, যেটা ফিজিক্সে তোমাদের অঙ্ক করার সময় ইউজ করতে হবে এইভাবেই। তো ভিসি সমান দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এস মাইনাস এক্স, আর একটা হচ্ছে এস বাই এন। এখানে এস বলতে কি বুঝাইছে? এস মানেই সবসময় বুঝবা যে প্রধান স্কেলের সব থেকে ক্ষুদ্রতম এক ভাগ। অন্যদিকে এক্স, এই যে এক্স আছে না, এক্সটা কি? তো এক্সটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। যেমন আমি যদি সিম্পলি বলি, এই তোমাদেরকে একটা ভার্নিয়ার ধ্রুবক বের করে দেখাই, ঠিক আছে? ভিসি, এই আমি লিখলাম ভিসি, ঠিক আছে? ভি সি, আসলে মাউস দিয়ে লেখা অনেক ঝামেলা। তো ভিসি সমান এস মাইনাস এক্স। এখানে এস এর মান কত? তো তোমরা জানো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে ১ মিলিমিটার। এই যে এইটুকু দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্যের মান তো ১ মিলিমিটার। তাহলে আমরা ১ মিলিমিটার লিখতে পারি। অন্যদিকে ভার্নিয়ার স্কেলের হচ্ছে 0.9। আসলে মাউসে লেখা অনেক টাফ, কিছু মনে করো না। এখন তোমাদেরকে আমি যে 0.9 বললাম, এখানে তো কোথাও লেখা নাই যে 0.9। এই যে ক্ষুদ্রতম 0.9, এটা কি সেন্টিমিটার নাকি মিলিমিটার? অবশ্যই মিলিমিটার। 0.9 মিলিমিটার তো কোথাও লেখা নাই। তো এখন আমি আসলে করতে করতে নিজেই বুঝতে পারি যে কোনটার মান কত। তবে তোমাদের ক্ষেত্রে প্রশ্নে দেওয়া থাকতে পারে যে এইখানে যে এক্স এর মান, এক্স বলতে কি বোঝায়, আবার বলতেছে যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এটা দেওয়া থাকবে। তো উত্তর হবে কত? 0.1। তো এইভাবেই আসলে প্রথম সূত্রটা আসে, খুবই সিম্পল একটা কনসেপ্ট থেকে। ভার্নিয়ার ধ্রুবক বলতে বোঝায় যে ভার্নিয়ার সমপতন ১ যদি হয়, তাহলে অতিরিক্ত দৈর্ঘ্য কতটুকু হয়।
এইটা বের করার জন্য ভার্নিয়ার ধ্রুবক প্রয়োজন হয়। আমরা 0.1 পাইলাম। দ্বিতীয় যে সূত্রটা আছে সেটা হচ্ছে S/N, ঠিক আছে? তো আমরা এইটাও একটু লক্ষ্য করব। S/N এতেও একই মান আসবে, আলাদা মান আসার কোনো চান্স নাই এবং তোমরা যেকোনো একটা ইউজ করতে পারো, তবে পরীক্ষার সময় যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করবা। তো S/N, এখানে S বলতে তোমরা জানো যে S মানে কি, আমি আবার বলতেছি। S হচ্ছে প্রধান স্কেল, যেটা সেই প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, যেটা কি না 1 মিলিমিটার। অন্যদিকে N বলতে কি বোঝায়, এখানে N বলতে তোমরা খাতায় নোট করতে পারো যে N বলতে বোঝায় ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখানে টোটাল 10টা ভাগ আছে, তোমরা যদি ভাগ করো তাহলে তোমরা একইভাবে 0.1ই পাবা, ঠিক আছে? তো এখন সাধারণত প্রথম অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে, ভার্নিয়ার ধ্রুবক প্রত্যেকবারই 0.1 বের হবে। যদি একটু ডিফারেন্টটা দেয় তাহলে 0.5, 0.5 বের হবে, না 0.05 বের হবে, সরি। মেনলি তোমরা অঙ্ক করার ক্ষেত্রে 0.1 ভার্নিয়ার ধ্রুবক এইটাকেই সবসময় ব্যবহৃত হইতে দেখবা, তবে কখনো কখনো 0.05ও দেখতে পারো যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হয়, তবে এখানে কিন্তু ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 আছে। যাই হোক, আমরা এই সূত্রটা আশা করে বুঝছি যে ভার্নিয়ার ধ্রুবক কীভাবে বের করতে হয়। দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে S মাইনাস এক্স। এস কি বলতে, এস হচ্ছে এইটুকুর দূরত্ব, এইটুকুর দূরত্ব থেকে যদি আমরা এইটুকুর দূরত্ব বিয়োগ করি যা প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক পাই যাব। অথবা এইটুকু যে দূরত্ব আছে, এইটুকু দূরত্ব থেকে এইখানে মোট যতগুলো ভাগ সংখ্যা এইটাকে যদি ভাগ করি তাহলেও বের হয়ে যাবে। আর মনে রাখবো যে এটাকে আমাদের মিলিমিটারে প্রকাশ করতে হবে ভার্নিয়ার ধ্রুবক বের করার ক্ষেত্রে। এটাকে আমরা এইভাবে বলতে পারি যে 0.1 সেন্টিমিটার, বাট তোমরা মিলিমিটারেই ভাগ করবা। প্রথম সূত্রটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার দ্বিতীয় সূত্রটা যদি চাই, এইখানেই আসলে আমাদের প্রমাণ বিষয়টা আসে, এইখান থেকেই আমরা আসলে প্রমাণ করি। আমরা একটা স্কেলটাকে ছোট করি। এখন আমরা আগের মতোই আমরা একটা বস্তু এইখানে প্লেস করে দিই। এবার একটু মাপার চেষ্টা করি যে আসলে কতটুকু দৈর্ঘ্য এইটুকুর। তো অ্যাজ ইউ ক্যান সি, আচ্ছা আমার এখানে হ্যাঁ 0 দেওয়া আছে, সবই ঠিক আছে আশা করি। তো তোমরা যেমনটা দেখতে পারতেছো, আমার ভিডিওটা একটু পজ না, ওকে। সো এখন তোমার ভিডিওতে যেমন দেখতে পারতেছো, আমরা যদি একটু নিখুঁতভাবে কাউন্ট করি তাহলে এইখানে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2.1 সেন্টিমিটার। তবে আমরা যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করি তাহলে দেখবো যে 2.1 সেন্টিমিটার পরেও এখানে একটু অতিক্রম করছে, তবে সেইটাকে আমরা মাপতে পারতেছি না, কারণ এত সূক্ষ্মভাবে মাপা আসলে কঠিন ব্যাপার। তো এইখানে ভার্নিয়ার ধ্রুবক দ্বারা আসলে কীভাবে বের করবো, এইটাই মেইনলি এই অধ্যায় শেখানো হয়েছে। এখন আমরা কিন্তু এখন আমরা যদি সূত্রটাকে লক্ষ্য করি যে এই হচ্ছে সূত্রতে এম বলতে কি বোঝানো হয়েছে। এম বলতে তোমাদের দৃশ্যমান পরিমাপ, অর্থাৎ তোমরা কতটুকু পরিমাপ দেখতে পারতেছো। যেমন আমরা কিন্তু এখানে 2.1 সেন্টিমিটার দেখতে পারতেছি। এই যে 2.1 সেন্টিমিটার যে দূরত্ব, অর্থাৎ দৈর্ঘ্য, সরি, তো এই দৈর্ঘ্যটা আমরা দেখতে পারতেছি, এটা আমাদের মাঝে দৃশ্যমান। সো এইটাই হচ্ছে এম, ঠিক আছে? আমরা এম এর মান কিন্তু পাই গেছি। তো এর পরেও যেটুকু দূরত্ব অতিক্রম করছে সেইটাকে বলা হয় ভি গুণ ভিসি, বা এটাকে ভি প্রাইমও লেখা হয়, ভি প্রাইম, বা ভার্নিয়ার স্কেলের রৈখিক দূরত্ব, মনে আই ডোন্ট নো। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আমরা আমরা এইটুকু এখানে কোনো গ্যাপ রাখি নাই। ওকে, আমরা গ্যাপ রাখি নাই। তো এখন কি করতে হবে, এই যে ভার্নিয়ার দাগগুলো আছে, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, এবং আমাদের প্রধান স্কেলেরও কিছু দাগ আছে। কোন দাগটার সাথে কোন দাগটা একদম হুবহু মিলে গেছে, ঠিক আছে? কোন দাগটার সাথে কোন দাগটা একদম হুবহু মিলে গেছে সেটা দেখতে হবে। আমরা যদি একটু লক্ষ্য করি, এইখানে প্রথম দাগের সাথে কিন্তু এই দাগটা মেলে নাই, এই দাগের সাথে এই দাগটা মিলে নাই, একইভাবে এই দাগটার সাথেও এই দাগটা মিলে নাই। যদি আমি একটা লক্ষ্য করি দেখবো যে আসলে কোন দাগটার সাথে কোন দাগটা এক্স্যাক্টলি সেম ভাবে মিলে গেছে, সেটা হচ্ছে এই দাগটার সাথে এই দাগটা, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 9 নাম্বার দাগ। ওকে, আমার মনে হয় কেন জানি মনে হয় একটু গ্যাপ আছে, না কোনো গ্যাপ নাই। তো এই 9 নাম্বার দাগ কিন্তু মিলে গেছে, অর্থাৎ কোন দাগটা মিলে গেছে, এই দাগটা এবং এই দাগটা। তো আমরা কি পাইলাম, ভার্নিয়ার সমাবর্তন। এই যে দাগটা মিলে যাবে সেই দাগটাকেই বলা হয় ভার্নিয়ার সমাবর্তন বা ভি, ঠিক আছে? তো আমরা ভি পাইলাম, ভি কত পাইলাম, আমরা ভি পাইলাম 9
ভিসি যেটা কিনা ভার্নিয়ার ধ্রুবক, যেটাকে কিনা আমি তোমাদের আগেই বের করে দেখাইছি, সেটা হচ্ছে 0.1। অন্যদিকে এম বলতে কি বোঝানো হয়েছে? এম বলতে আমাদের দৃশ্যমান যে দূরত্ব আমরা পরিমাপ করি বা যা আমাদের সাধ্যের মধ্যে আছে সেটা হচ্ছে 2.1 সেন্টিমিটার। এখানে এককের কারণে অনেকে ভুল করে, এককটা একটু বিবেচনা রাখতে হবে। একক হচ্ছে সেন্টিমিটার। তোমরা ভিন্ন একক নিতে পারো, বাট উত্তর যেন একই এককে হয় বা উত্তরটা যেন অন্তত ঠিক থাকে। এখন আমরা 3টা পাই গেছি, আমাদের সূত্রে বসাই দিই তাহলেই মান বের হয়ে যাবে। যেমন আমি মুখে মুখে করতেছি এই এম, ঠিক আছে, এম কত পাইছি? 2.1 সেন্টিমিটার। তো এম এর সাথে যদি আমরা এই যে ভি এবং ভিসি গুণ করি তাহলে এটা কত হবে? 0.9 সেন্টিমিটার, 0.9, ঠিক আছে। তো এটাকে একটু হিজিবিজি হয়ে গেছে অবশ্য। তো তো আমার দৃশ্যমান যে দূরত্ব আমরা নির্ণয় করতে পারছি সেটা হচ্ছে 2.1 সেন্টিমিটার, এবং ভার্নিয়ার সমবতনের সাথে ভার্নিয়ার ধ্রুবক গুণ করার মাধ্যমে আমরা পাইছি 0. এটা যোগ হবে আসলে 0.9। এটা কিন্তু মিলিমিটার হবে, মনে রাখবা। কেন মিলিমিটার হবে? কারণ সিম্পলি ভার্নিয়ার ধ্রুবক বলতে কি বোঝায়? ভার্নিয়ার ধ্রুবক বলতে ভার্নিয়ার সমবতন 1 হইলে যতটুকু দূরত্ব অতিক্রম করে, কতটুকু দূরত্ব অতিক্রম করে, আমরা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সময় দেখছি যে 0.1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে। তো এক এক ভার্নিয়ার সমবতন 1 হইলে যদি দূরত্ব অতিক্রম করে 0.1 মিলিমিটার, তাহলে ভার্নিয়ার সমবতন 9 হইলে ঐকিক নিয়ম অনুযায়ী 0.9 মিলিমিটারই তো অতিক্রম করবে। তাহলে আমরা বলতে পারি এইটা 2.19 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে একদম নিখুঁতভাবে। এইটা আমরা বলতে পারি। তো এইভাবেই আমরা একটা বস্তুর দূরত্ব নিখুঁতভাবে নির্ণয় করতে পারি ভার্নিয়ার স্কেলের সাহায্যে। আমাদের একটু লক্ষ্য করি, এটা কিন্তু 2.19 সেন্টিমিটারের মতোই দেখাইতেছে। এইটুকু যে দূরত্ব, ঠিক আছে, এইটুকু দূরত্ব 2.19 সেন্টিমিটার। তো ভার্নিয়ার এই সূত্রটা আমরা বুঝলাম। আমি জানি না কতটুকু বুঝাতে পারছি। এটা আমার প্রথম ওয়ান শট, সো অবশ্যই ত্রুটি থাকবে। এখানে আরও একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে কখনো কখনো তোমাদের পরীক্ষায় যান্ত্রিক ত্রুটি বিষয়টা উল্লেখ করে দেবে। যান্ত্রিক ত্রুটি আবার বিষয়টা কি? যান্ত্রিক ত্রুটি হচ্ছে তোমাদের এই প্রধান স্কেল কতটুকু আগে বা পরে শুরু হবে, অর্থাৎ কতটুকু ত্রুটি আছে স্কেলের মধ্যে। যেমন আমি যদি তোমরা একটু স্ক্রিনের উপরে ডানের দিকে দেখতে পারো, এখানে ইরর আছে। আমি যদি এটাকে -9 করি, তার মানে এখানে যান্ত্রিক ত্রুটি -9 বলতে এটা একটু সামনে সরে গেছে। আবার যদি আমি যান্ত্রিক ত্রুটি বাড়াই তাহলে এটা একটু পিছনে সরে গেছে, ঠিক আছে। তো এই যান্ত্রিক ত্রুটি এত কিছু বোঝার দরকার নাই। আমরা সিম্পলি একটা জিনিসই মনে রাখবো যে যান্ত্রিক ত্রুটি যদি দেওয়া থাকে তাহলে আমরা সেইটাকে +- করব। বলতে যান্ত্রিক ত্রুটি বোঝায়। তোমাদের যান্ত্রিক ত্রুটি যদি দেওয়া থাকে তাহলে তোমরা এর একটা মান দেওয়া থাকবে প্রশ্নে, সেটা দিয়ে দেওয়া। আমরা কোয়েশ্চেন সলভ করব, তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে অনেক ভালোভাবে বুঝাতে পারতেছি না, সেটা আমি বুঝতে পারতেছি। তো ভার্নিয়ার স্কেল সম্পর্কে আশা করি বোঝা হয়ে গেছে, এবং আমরা এই বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করলাম। এবার আমরা চলে যাব ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় ক্ষেত্রে, এবং ভিডিওতে কোনো ভুল হয়েছে কিনা তাও বলে দিও। তো এবার এটাকে স্ক্রু গজ বলা হয়। স্ক্রু গজ এবং ভার্নিয়ার স্কেলের কার্যপদ্ধতি অলমোস্ট সেম, বাট স্ক্রু গজ একটু অধিক নিখুঁত। এইটার মাধ্যমে আরও সূক্ষ্মভাবে কোনো একটা বস্তু মাপা যায়। তো স্ক্রু গজের সূত্রগুলো হচ্ছে নিচের এই দুইটা, যেগুলো কিনা আগের দুইটারই অনুরূপ। কীভাবে অনুরূপ তা তোমরা একটু পরে বুঝবা। প্রথমে লঘিষ্ঠ গণন কি? লঘিষ্ঠ গণন হচ্ছে তোমরা ভার্নিয়ার ধ্রুবক পড়ছো না? সেই ভার্নিয়ার ধ্রুবক এবং লঘিষ্ঠ গণন একদমই সেম, ঠিক আছে। যেমন ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে 1 মিলিমিটারকে যদি না, ক্ষুদ্রতম 1 ভাগকে যদি আমরা ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক বের হয়। একইভাবে ন্যূনাঙ্ক বা স্ক্রু গজের যে ধ্রুবকটা আছে সেইটাকেও একইভাবে নির্ণয় করা যায়। যেমন এখানে টোটাল কয়টা আছে? ওয়েট, আমি এটা 100 করে দিই। নর্মালি 100ই থাকে, ঠিক আছে। তোমাদের একটু লক্ষ্য করো। আচ্ছা, আমার একটু কন্ট্রোল করা স্ক্রু গজটা কঠিন হবে। এটা কিন্তু 0-তে আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আর একটু বাড়াই দিই। হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা যদি একটু লক্ষ্য করো আমার মার্কার কই, তাহলে দেখবা যে এই যে দাগটা এইটা 0, ঠিক আছে।
তো 0 থাকাকালীন অবস্থায় এইটা কয় মিলিমিটারে আছে? 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটারে আছে। এখন যদি আমি এই স্ক্রু গজের স্ক্রুটাকে ঘুরাই, ঠিক আছে, 100 ঘর ঘুরাই, সামনের দিকেই ঘুরাই, 100 গজ, ও সরি, আমার আবার একটা বস্তু ঢুকানো আছে তাই সামনে যাইতেছে না। ওকে, আমরা এখানে ছিলাম। এখন যদি আমরা 100 দাগ ঘুরাই আনি তাহলে কি হবে? কি হয় বারবার? ওকে, এটাকে কাট করে দেবো অনেক। ওকে, স্ক্রু গজের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি, ঠিক আছে, স্ক্রু গজার ক্ষেত্রে এইখানে তোমরা দেখবা একটা স্ক্রু এর মতো আছে যেটা কিনা ঘুরানো যায় এবং এখানে 100টা ভাগ সংখ্যা আছে। 100টা ভাগ সংখ্যাই সাধারণত তোমাদের থাকে বা দেখা যায়। তো আমি এই কাঁটাটাকে 5 সেন্টিমিটার, এই বাবু, তো স্ক্রু গজার ক্ষেত্রে স্ক্রুটাতে 100টা ভাগ আছে, অনেক ছোট ছোট তোমরা দেখতে পারতে আসো। তো আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, এইটা হচ্ছে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার। আমরা যদি 5 মিলিমিটারের কাছে স্ক্রুটাকে আনি, একদম 5 মিলিমিটারের কাছে যদি স্ক্রু গজটা আনি তাহলে এখানে দাগ কিন্তু 0 হয়ে যায়, এই যে 0, অর্থাৎ আমরা একদম এক্স্যাক্টলি 5 মিলিমিটারের উপরেই কিন্তু আছি। এখন যদি আমি স্ক্রুটাকে 100 দাগ ঘুরাই তাহলে কি হবে? আমি 100 দাগ ঘুরাইলাম, তাহলে এটা কিন্তু এটা কিন্তু 4 মিলিমিটারে এসে গেল। তোমরা যদি লক্ষ্য করো, 1 2 3 4, অর্থাৎ 100 ঘর ঘুরাইলে আমরা বুঝতে পারি যে 1 মিলিমিটার পথ অতিক্রম করছে। সুতরাং স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে এইখানেও আমাদের সূত্রটা কিন্তু সেম। এখানে ছিল S/n, এখানে P/n। P বলতে একইভাবে ক্ষুদ্রতম 1 ভাগ, যা কিনা 1, এইটা অলওয়েজ সেম। এবং n বলতে হচ্ছে ভাগ সংখ্যা, এখানে ভাগ সংখ্যা 100টা আছে, তো এখানে 100 দিয়ে দিলাম। তবে তোমরা হয়তো ওকে, সো আমরা 100টা দেওয়ার পরবর্তীতে কি বের হবে? 0.01 বের হবে। সো এই ক্ষেত্রে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক এইটা অনেক সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। তো সরি, এটা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক না। যখন আমরা স্ক্রু গজের উপর কাজ করব তখন এটাকে ন্যূনাঙ্ক বলা হবে। তো ন্যূনাঙ্ক কত বেরিয়েছে? 0.01। এখন এটাকে আমাদের দৈর্ঘ্য নির্ণয়, যেমন এখানে একটা পাইপ আছে, এই পাইপটার দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা এইটা বের করব। আমরা কিভাবে বের করলাম? আমাদের যে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক, এইটার সূত্র হচ্ছে P/n। এখানে P বলতে কি বোঝানো হয়েছে? P বলতে বোঝানো হয়েছে ক্ষুদ্রতম দৈর্ঘ্য। এখানে যদি লক্ষ্য করি যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য কোনটা, ক্ষুদ্রতম দৈর্ঘ্য 1 মিলিমিটার। তো আমরা লিখলাম 1 মিলিমিটার। এবার n মানে কি? n মানে হচ্ছে ভাগ সংখ্যা। এখানে টোটাল যদি লক্ষ্য করো, ভাগ সংখ্যা কিন্তু 100। কিভাবে 100? তোমরা যদি এটাকে ঘুরাও, তোমরা যদি এটাকে একটু উপরের দিকে নিয়ে যাও তাহলে দেখবো তো এটা 100 পর্যন্ত যায়। আবারও যদি যাই, হ্যাঁ 100 পর্যন্ত যাই, 95 পর 100। তো আমরা 100 দ্বারা ভাগ করবো, কারণ সূত্রে কি আছে? সূত্রে আছে P/n। তো এক্ষেত্রে যদি আমরা P/n করি, P মানে হচ্ছে ক্ষুদ্রতম 1 ভাগ এবং n মানে হচ্ছে ভাগ সংখ্যা, তাহলে আমাদের ন্যূনাঙ্ক যেটা হবে সেটা হচ্ছে 0.01, বা এটাকে লঘিষ্ঠ গণনে আমি বলি, যেহেতু এখানে লঘিষ্ঠ গণন দেওয়া আছে। তো আমরা লঘিষ্ঠ গণন 0.01 বের করলাম, ঠিক আছে। এখন পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপ হচ্ছে সিম্পলি ভার্নিয়ার ধ্রুবকের মতোই আমাদের সিম্পলি ভার্নিয়ার স্কেলের মতোই স্ক্রু গজের দৈর্ঘ্যটা বের করা। এখানে একটা পাইপ আছে, এটার ব্যাস বের করতে হবে। আমি জানি না যে পাইপের দৈর্ঘ্য কত। তো আমরা একটু কি করব, আমরা একটু এই স্কেলটাকে ঘুরাবো, সরি এই স্ক্রুটাকে ঘুরাবো। ঘুরানোর পরে আমরা দেখতে পারতেছি যে এটা কিন্তু 3 মিলিমিটার যাওয়ার পরেও, এই যে 3 মিলিমিটার যাওয়ার পরেও আরও একটু কিন্তু যায়। আমি আরও বড় করে দেখাতে পারি, এই যে 3 মিলিমিটার গেছে, এটা আমরা চোখে দেখতে পারতেছি, বাট তারপরেও আরও একটু দূরে গেছে। এখন কতটুকু দূরে গেছে এইটুকু অনেক সময় নির্ণয় করা প্রয়োজন হইতে পারে। এই ক্ষেত্রে আমাদের স্ক্রু গাছ কাজে আসে। মনে রাখবা যে স্ক্রু গাছ ভার্নিয়ার স্কেলের থেকে অধিক অ্যাকিউরেসি যুক্ত, অর্থাৎ এটা থেকে আরও সূক্ষ্মতর পরিমাপ করা যায়।
তো এই ক্ষেত্রে আর আমাদের দৃশ্যমান যে পরিমাপটা সেটা হচ্ছে 3 মিলিমিটার। তো আমরা লিখি যে এটা 3 মিলিমিটার। তো এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে এল এর মান, এল। তো এল কত? এল হচ্ছে 3 মিলিমিটার। এটা হচ্ছে দৃশ্যমান, অর্থাৎ আমরা মাপতে পারি। তবে কি হইতেছে এটা? বাহ 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 বাহ। আর বাকিতে দুইটা আছে, অর্থাৎ সি এবং এল সি। তো সি কি? সি হচ্ছে সিম্পলি সমাপতন, স্ক্রুগতের সমাপতন। তোমরা ভার্নিয়ার স্কেলের সমাপতনের ক্ষেত্রে কি পড়ে আসছো? যে ভার্নিয়ার স্কেলের দাগ এবং প্রধান স্কেলের দাগের মধ্যে যে দাগটা আরেকটা দাগের সাথে মিল থাকবে সেই দাগটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। তবে স্ক্রুগতের ক্ষেত্রে এই যে রেখাটা, এই রেখাটা যে দাগে আসবে, স্ক্রুর যে দাগে আসবে সেইটাই হচ্ছে স্ক্রুগতের সমাপতন, বা ওটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? ওটাকে প্রকাশ করা হয় সি দ্বারা। তো স্ক্রুগতের সমাপতন আমরা কত পাইছি? 24 পাইছি এখানে। ঠিক আছে, সো আমরা এল সমান পাইছি 3 মিলিমিটার এবং সি সমান পাইছি 24, এবং ভিসি আমরা একটু আগে বের করছি, ভিসি সমান 0.01। তো এটা নিয়ে একটু ভাবতে হবে ডিপলি। এখন আমরা সূত্রতে যদি বসাই দিই তাহলে 3 যোগ 24 গুণ 0.01। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে অংশটা এইটুকুই হচ্ছে এই যে ক্ষুদ্রতম অংশ, যেটা কিনা আমরা মাপতে পারি নাই। এই যে ক্ষুদ্রতম অংশ সেইটার পরিমাণ তাও মিলিমিটারে কিন্তু। সো এই ক্ষেত্রে যদি আমরা এটা গুণ করি তাহলে গুণ করার পর আমরা ফলাফল কী পাবো? ফলাফল পাবো 0.24 মিলিমিটার। অর্থাৎ এটা 3 মিলিমিটার যাওয়ার পরেও 0.24 মিলিমিটার গেছে, যেটা কিনা আমরা সাধারণ চোখে মাপতে পারি না। তো 3 মিলিমিটারের সাথে যদি আমরা এইটাকে যোগ করে দিই তাহলে কি হয়? তাহলে হয় 3.24 মিলিমিটার। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এটা ব্যাস কি? এই যে বস্তুটা তোমরা দেখতে পারতেছো, এই বস্তুটার ব্যাস হচ্ছে 3.24 মিলিমিটার। আমি মিটার লিখছি, দুঃখিত। তোমরা ভিডিও পজ করে আমার লেখাটা দেখে নিও, আমি ডিলিট করে দিয়েছি, যা আনডুও করা সম্ভব না। স্ক্রুগজে একটা বস্তু পরিমাপ কীভাবে করতে হয় এবং ভার্নিয়ার স্কেলে একটা বস্তু কীভাবে পরিমাপ করা হয় তা আমরা দেখছি, এবং আমরা আরও দেখছি যে এই সূত্রগুলো আসলে কীভাবে আসছে এবং এই সূত্রগুলোর প্রয়োগ আসলে কীভাবে হচ্ছে। দ্বিতীয় যে কনসেপ্টটা সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। ওকে, তো এখন আমরা আসতে পারি আপেক্ষিক ত্রুটিতে, যেটা কিনা এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। প্রথমতই আমার ফেস লাইটিং এসব কিছুর জন্য দুঃখিত, কারণ আমি এগুলো ম্যানেজ করতে পারি না, আমার এখন আদৌ স্কিল হয় নাই। তো আপেক্ষিক ত্রুটি তোমাদের এই অধ্যায়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটার সূত্রটা হচ্ছে এই। প্রথমে আমি তোমাদেরকে ডেফিনেশন দেবো যে আপেক্ষিক ত্রুটি জিনিসটা কি এবং এটা তোমাদেরকে কেন পড়া লাগবে। তো আপেক্ষিক ত্রুটি আসলে কি, এটা বোঝার জন্য আমরা সিম্পলি একটা বই নিই। এটা কিন্তু আমাদের গণিত বই। তোমরা যদি এই গণিত বই পরিমাপ করো, তোমরা হয়তো এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার পাবা, প্রস্থ পাবা 6 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত? 60 সেন্টিমিটার স্কোয়ার। ইজি, তাই না? তো এই যে 60 সেন্টিমিটার স্কোয়ার, এটা তুমি একদম নির্ভুলভাবে বলতে পারো ঠিকই, তবে তোমাকে যদি আরও সূক্ষ্মভাবে পরিমাপ করতে হয় যে সেন্টিমিটারের পরেও আরও কত দূর গেছে, যেমন এটা যে উপরে 10 সেন্টিমিটার, ঠিক আছে, 10 সেন্টিমিটারের পরেও দেখা যাবে যে এটা কিছু মিলিমিটার পর্যন্ত গেছে বা কিছু মিলিমিটার গ্যাপ গেছে। তো সূক্ষ্মতর পরিমাপ করার ক্ষেত্রে এই আপেক্ষিক ত্রুটি বিষয়টা চলে আসে। এখন যখন আমরা ধরো সূক্ষ্মতর পরিমাপ করলাম, তখন আমরা দেখলাম যে এর দৈর্ঘ্য 10.56 সেন্টিমিটার সামথিং হয়ে গেল। 10.56 সেন্টিমিটার বলতে 10 সেন্টিমিটার এবং 56 মিলিমিটার বা 5.6 মিলিমিটার। তো এই ক্ষেত্রে এখন তোমরা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবে না যে এটা এক্স্যাক্টলি 5.6 মিলিমিটার পর্যন্তই গেছে। তোমরা কি বলতে পারবা? যে এটা গেছে হয়তো সামনে এতদূর পর্যন্ত যাবে, আবার পিছনে এত দূর পর্যন্ত যাবে। অর্থাৎ তোমাদের মাঝখানে কিন্তু একটা প্লাস মাইনাস জিনিস চলে আসলো যে এটা 10 সেন্টিমিটার, ঠিক আছে, এই যে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার, বাট প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার হইতে পারে।
কারণ তোমরা সূক্ষ্মতর মানুষ আসলে সূক্ষ্মতর পরিমাপ করতে পারে না, তো এই ক্ষেত্রে তাদের একটু ঝামেলা বাঁচতে হবে। এই যে 0.5 সেন্টিমিটার, এইটার জন্যই আপেক্ষিক ত্রুটি জিনিসটা। আবার আমরা যদি প্রস্থক্ষেত্র দেখি, প্রস্থক্ষেত্র একই জিনিস। তো এখন এই যে সূত্র যদি আমি বলি যে আপেক্ষিক ত্রুটি সমান পরিমাপকৃত মান বাই চূড়ান্ত ত্রুটি, এটার মানে কি আসলে? ধরলাম আমরা এই বইটার দৈর্ঘ্য পরিমাপ করলাম 10 সেন্টিমিটার, এবং এই 10 সেন্টিমিটার পরিমাপ করার পরে আমরা 0.5 সেন্টিমিটার ত্রুটি পাইলাম। অর্থাৎ 0.5 সেন্টিমিটারের থেকে বেশিও হইতে পারে, 0.5 সেন্টিমিটারের থেকে কমও হইতে পারে। তাহলে যদি আমরা এটার দৈর্ঘ্যের পরিমাপ বের করতে চাই, অর্থাৎ দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি আমরা কিন্তু বের করছি। এটার দৈর্ঘ্য কত হইতে পারে? দৈর্ঘ্য হইতে পারে 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি কত হইতে পারে? দৈর্ঘ্যের ক্ষেত্রে মনে রাখবো যে কিসের ক্ষেত্রে বের করতে বলছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। দৈর্ঘ্যের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হবে, আমরা যদি সূত্র বসাই তাহলে চূড়ান্ত ত্রুটি কত? 0.5 সেন্টিমিটার। তো 0.5 10 ইন্টু 100% কত হয়? 5%। সো এইটাই মেইনলি আপেক্ষিক ত্রুটি এর কনসেপ্ট। আপেক্ষিক ত্রুটি এর মাধ্যমে বুঝতে পারি যে সেই ত্রুটিটা আসলে কত বড় বা কত ছোট। 5% ত্রুটি বলতে এইটাই বোঝায় যে বস্তুটা যতটুকু বড় হোক না কেন, এর দৈর্ঘ্যের 5% মাপ চেঞ্জ হইতেও পারে, নাও হইতে পারে। তবে তোমাদের পরীক্ষায় কীরকম কোয়েশ্চেন আসবে? পরীক্ষার কোয়েশ্চেন এভাবে আসবে যে তোমাদের কোনো একটা বই বা কোনো একটা বিষয়ের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকবে, তোমাদেরকে আপেক্ষিক ত্রুটিও দেওয়া থাকবে, তবে সেগুলা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার আলাদা আলাদা। তোমাকে বের করতে হবে ঘনত্বের, না, তোমাকে বের করতে হবে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত। আমরা তোমাদের বইয়ের একটা এক্সাম্পল দেখি, আমি একটু মুইসা নিই, ঠিক আছে? আসলে ম্যাথ না করা পর্যন্ত কেউ আসলে ফুল বুঝতে পারে না। যেমন আমরা ধরলাম একটা বর্গাকার বই, এই বইটা অবশ্যই বর্গাকার না, এটা একটা আয়তাকার বই। তো বর্গাকার বইয়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বর্গাকার বইয়ে ধরলাম দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, ঠিক আছে? সো এখন দৈর্ঘ্য 10, প্রস্থ 10 আমরা একটু লিখে ফেলাই, অর্থাৎ বর্গই তো, তাহলে আমরা একটাই দেখতে পারি, এ সমান 10 সেন্টিমিটার। আমি একটা বর্গের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ সেন্টিমিটার, বা একটা বর্গের এক বাহুর দৈর্ঘ্যই 10 সেন্টিমিটার, এবং দেওয়া আছে এর আপেক্ষিক ত্রুটি। এটার আপেক্ষিক ত্রুটি নাকি আবার 10%। তোমাকে বের করতে বলছে, তোমাকে দিয়ে রয়েছে কিন্তু দুইটা তথ্য, খেয়াল করিও। তোমাকে দিয়ে রয়েছে একটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য এবং সেই বর্গের দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি। তোমার কাছে চাওয়া হয়েছে কি? ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। অর্থাৎ দেওয়া হয়েছে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি আর চাওয়া হয়েছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। কিভাবে করবা এটা? দেখো, প্রথমে তোমাদেরকে কি করতে হবে, এটা কিছু স্টেপে স্টেপে করতে হয়। আমি প্রথমে স্টেপগুলোর নাম লিখে দিই। এই একটা অঙ্ক পারলে তোমরা আশা করি সব অঙ্ক পারবা। এবং যেহেতু এটা আমার প্রথম দিকের ভিডিও, তাই বুঝতে অনেক অসুবিধা হবে আমি জানি, আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে কিছু করার নেই আসলে, ধীরে ধীরে আপডেট হতে থাকবো। তো স্টেপগুলো কি? প্রথমে তোমাদের কি করতে হবে? প্রথমে তোমাদেরকে আপেক্ষিক ত্রুটি কাউন্ট করা ছাড়া ক্ষেত্রফলটাকে বাইর করতে হবে। অর্থাৎ কি করতে হবে? প্রথমে ডাইরেক্ট ম্যাথ করতে হবে। তো ডাইরেক্ট ম্যাথ বলতে কি বুঝাইছি? ডাইরেক্ট ম্যাথ বলতে তোমাদের এই 10% কাউন্ট করা ছাড়াই ক্ষেত্রফল বের করবা। যেহেতু এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত? 100 সেন্টিমিটার, সিম্পল। তো এবারে 100 সেন্টিমিটার বের করছি। এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে, আগেরবার আমরা ডাইরেক্ট ম্যাথ করছি 10% বিবেচনায় ছাড়া, কিন্তু এইবার আমাদের ম্যাথ করতে হবে 10% বিবেচনায় নিয়ে। আমরা 10% বিবেচনায় ছাড়া বের করছি ডাইরেক্ট ম্যাথ কইরা যে এটার ক্ষেত্রফল হবে 100 সেন্টিমিটার। এবার আপেক্ষিক ত্রুটি নিয়ে দেখতে হবে যে ক্ষেত্রফল কত হয়। তো আমরা আপেক্ষিক ত্রুটি নিই। এখন আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে বিষয়টা কি, যে এটা 10% সামনেও যেতে পারে, 10% পিছনেও হইতে পারে। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার হইতে পারে, 10 সেন্টিমিটার থেকে 9 সেন্টিমিটারও হইতে পারে, যেহেতু আপেক্ষিক ত্রুটি 10%। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে পরবর্তী যে আপেক্ষিক ত্রুটি, মানে পরবর্তী যে এক বাহুর দৈর্ঘ্য, এটা আমরা কত পাই? যদি 10% পজিটিভ হয়, তাহলে আমরা A1 এর ভ্যালু বা বাহু এর দৈর্ঘ্য পাবো কত? 11 সেন্টিমিটার। আবার যদি আমরা কমাই, কারণ এই আপেক্ষিক ত্রুটি মানে এটা পজিটিভও আবার নেগেটিভও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, একটা ত্রুটি, ঠিক আছে? যেমন আমরা অনেক সময় বলতে পারি না যে একটা আহ, দল ক্রিকেট খেলতেছে এবং সেই দলটার রান 56 হইতে পারে, এর সামনে পিছনে 10 হইতে পারে, অর্থাৎ 46 থেকে 66 এর মধ্যেই এই টিমের রান থাকবে, এরকম বলি না, এইটাই বলতে গেলে। তো A2 যদি আমরা 10% কমাই, তাহলে তোমরা সিম্পলি ক্যালকুলেশন করো যে 10 সেন্টিমিটারের 10% হচ্ছে 1 সেন্টিমিটার। যদি আমরা 10 সেন্টিমিটার থেকে 1 কমাই, তাহলে থেকে 9 সেন্টিমিটার।
বুঝলাম আমরা। তো দ্বিতীয় স্টেপটা কি ছিল? দ্বিতীয় স্টেপটা ছিল আমাদের 10% কাউন্ট করা। কাউন্ট 10%। তোমরা আবার অন্য কিছু 10% বুঝছো না, 10% আসলে একটা মিম, ঠিক আছে, মিম টাইপের। এখন আমরা কি বের করলাম? আমরা আসলে 10% বেশি হইলে দৈর্ঘ্য কত হবে, 10% কম হইলে দৈর্ঘ্য কত হবে, এটা নির্ণয় করলাম। নির্ণয় করার পরে এখন আমাদের এই যে দুইটা ভ্যালু পেয়েছি, দুইটা ভ্যালু এরই ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা একটু এই স্টেপটা ডিলিট করা ছাড়া কোনো উপায় দেখতেছি না, যেহেতু এটা তোমরা খাতায় নোট করে নিও। এটার ক্ষেত্রফল বের করি A1 দিয়া, তাহলে A1 এর ক্ষেত্রফল কত হবে? A1 এর ক্ষেত্রফল হবে 11 স্কোয়ার, মানে কত হয়? 121। আবার A2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, A2 মানে আমরা আপেক্ষিক ত্রুটি কমাইছি। যে সাধারণ দৈর্ঘ্যের পরিমাপ আছে, সাধারণ দৈর্ঘ্যের পরিমাপ 10 সেন্টিমিটার, এটা থেকে যদি আমরা 10% কমাই তাহলে থাকে 9 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য, এবং এই বাহুর দৈর্ঘ্য যদি আমরা বর্গ করি তাহলে এটা থাকবে 81 সেন্টিমিটার। অর্থাৎ আমরা কিন্তু দুইটা ভ্যালু পাইছি। প্রথম ভ্যালু 121 সেন্টিমিটার স্কোয়ার, দ্বিতীয় ভ্যালু 81 সেন্টিমিটার স্কোয়ার। তোমাদেরও এই একই ঝামেলা হবে যে কোনটা নেবা তোমরা, এই দুইটার মধ্যে থেকে কিন্তু একটাই নিতে হবে। যেটা স্বাভাবিকভাবে ক্ষেত্রফল নির্ণয় করার পরে যে মানটা পাওয়া যাইতো তার থেকে সব থেকে দূরের মানটা যেটা হবে সেইটাই নিতে হবে। যেমন আমরা যদি এ বা স্বাভাবিক মান যেটা 10 সেন্টিমিটার, সেই 10 সেন্টিমিটারের বর্গ করার পরে আমরা পাই কত? 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের দেখতে হবে যে কোনটার পার্থক্য বেশি। 100 সেন্টিমিটার থেকে যদি আমরা 121 সেন্টিমিটার ডিফারেন্স বের করি তাহলে কিন্তু আমরা পাবো 21 সেন্টিমিটার। আবার আমরা যদি 100 সেন্টিমিটার স্কোয়ার থেকে 81 সেন্টিমিটার স্কোয়ার বাদ দিই বা আমরা যদি ডিফারেন্স ক্যালকুলেট করি তাহলে পাবো 19 সেন্টিমিটার। কোনটা বেশি? অবশ্যই 21 সেন্টিমিটার স্কোয়ার বেশি। যেহেতু 21 সেন্টিমিটার স্কোয়ার বেশি, তাই আমরা এইটা নিয়েই পরবর্তী ক্যালকুলেশন আগাবো। অর্থাৎ তৃতীয় স্টেপ হবে যেটার পার্থক্য বেশি সেইটাকে আলাদা করে নেওয়া। আমরা দেখলাম যে যদি আমরা আপেক্ষিক ত্রুটি 10% বাড়াইয়া ক্যালকুলেশন করি তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের পরে স্বাভাবিক ক্ষেত্রফলের তুলনায় মান তুলনামূলকভাবে বেশি পাওয়া যাবে, যেটা কিনা 121 সেন্টিমিটার স্কোয়ার। এই পর্যন্ত আসার পরেই শেষ না, এবার আমাদের কি করতে হবে? ডিফারেন্স বের করতে হবে। তোমরা পদার্থবিজ্ঞান সামনে যখন আগাবা দেখতে পাবা এই রকমের ত্রিভুজ একটা চিহ্ন, ত্রিভুজ চিহ্ন যেখানেই দেখবা সেখানেই ত্রিভুজ মানে হচ্ছে ডেল্টা, ডেল্টা মানে হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য। তো পার্থক্য কত পাই আমরা? যদি আমরা বড়টা বিবেচনা করি তাহলে পার্থক্য পাই আমরা 21 সেন্টিমিটার স্কোয়ার পাইলাম। এখন আমাদের সিম্পলি সূত্রের প্রয়োগ করতে হবে। আমরা জানি যে চূড়ান্ত ত্রুটিকে যদি আমরা চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান ইন্টু 100%, অর্থাৎ আমরা কিন্তু পার্সেন্টেজ পাই যাবো আপেক্ষিক ত্রুটির, যেটা কিনা আমাদের প্রয়োজন। চতুর্থ স্টেপ হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা। আমাদের সূত্র অ্যাপ্লাই করি। ডেল্টা কত হচ্ছে? 21 সেন্টিমিটার, সো আমরা 21 এখানে দেখতে পারি। আবার স্বাভাবিক ক্ষেত্রে ক্ষেত্রফল যেটা পরিমাপকৃত মান কিন্তু স্বাভাবিক আপেক্ষিক ত্রুটি ছাড়া যে ক্ষেত্রফলটা বের করা হয়েছে সেই ক্ষেত্রফলটাই, যেটা কিনা 100 সেন্টিমিটার। তো এইটা থেকে যদি আমরা 100% গুণ করি তাহলে আমরা অ্যান্সার পাবো কত? 21%। এগুলো আসলে মুখে মুখেই পারবা তোমরা। তো আমরা শেষমেশ পাইলাম কত? 21%। 21% কি আসলে আপেক্ষিক ত্রুটি? যেহেতু দুটি সমান নয় আমরা বড়টি নেই, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি 21 সেন্টিমিটার, এবং এইখানে কিন্তু আমাদের অ্যান্সার, এই অ্যান্সার। অর্থাৎ আমরা কি করলাম আসলে এই আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে? তোমাদের কিভাবে দেওয়া থাকবে এবং তোমাদের কিভাবে নির্ণয় করতে হবে আসলে আমরা আবার একটু মুছি এবং স্টেপগুলো লিখি। তো এই ভিডিওগুলো হচ্ছে একসময় স্মৃতি হয়ে থাকবে, ঠিক আছে, যে এই পরিবেশে আমার ক্লাস নেওয়া লাগছে। এখন আমরা কিভাবে করলাম আসলে? তোমাদের প্রশ্নে সাধারণত যেটা দেওয়া থাকে, তোমরা যদি টেস্ট পেপার বা তোমাদের গাইড হলো বা তোমাদের বই হলো তাহলে দেখবা যে সাধারণত প্রশ্নে কি দেওয়া থাকে? প্রশ্নে দেওয়া থাকে কোনো একটা বস্তু, কোনো একটা ইট, কোনো একটা বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এবং সেই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এর আপেক্ষিক ত্রুটি তোমাদেরকে বের করতে পারে। ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কি, অথবা আয়তনের আপেক্ষিক ত্রুটি কি? ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি এবং আয়তনের আপেক্ষিক ত্রুটি কিন্তু একদম সেম। আগের বার যেভাবে আমি ক্ষেত্রফল বের করছি, তোমার ওইখানে শুধু আয়তন বের করলেই আয়তনেরটাও করা যাবে। প্রথম স্টেপ কী ছিল আমাদের? প্রথম স্টেপ আমরা কি করছি? আমরা কাউন্ট না কইরা ক্যালকুলেশন করছি, উইদাউট কাউন্টিং। এবং তারপরে কি করছি আমরা? উইদাউট আপেক্ষিক ত্রুটি আমরা বিবেচনা ছাড়াই যখন ক্যালকুলেশন করি তখন আমরা একটা ভ্যালুই পাই, যেটা কিনা স্বাভাবিক ভ্যালু যেটা। তারপরে আমরা কি করি? উইথ আপেক্ষিক ত্রুটি। অর্থাৎ আমরা এবার আপেক্ষিক ত্রুটি, যেটা কিনা তোমাদের প্রশ্নে দেওয়া থাকে পার্সেন্টেজ, যেটা প্লাসেও হইতে পারে মাইনাসও হইতে পারে, এই দুইটা ভ্যালু নিয়েই ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার পরে কিন্তু আমরা দুইটা ক্ষেত্রফল অথবা দুইটা আয়তন পাই। তো দুইটা ক্ষেত্রফল অথবা দুইটা আয়তন পাওয়ার পরে আমাদের কি করতে হয়? ডেল্টা নির্ণয় করতে হয় বা পার্থক্য নির্ণয় করতে হয়। আমরা আপেক্ষিক ত্রুটি বিবেচনায় যদি যেটা ক্ষেত্রফল অথবা আয়তন পাবো সেই ক্ষেত্রফল অথবা আয়তনের মধ্যে
দুইটা মান পাবো, এর মধ্যে যেটার পার্থক্য বেশি থাকবে সেইটাই কিন্তু পরবর্তী ধাপের জন্য প্রয়োজন। তো আমার ডেল অর্থাৎ ডিফারেন্স বের করার পরবর্তী ধাপ হবে কি, পরবর্তী ধাপ হবে জাস্ট ফর্মুলা প্রয়োগ করা, ফর্মুলা। তো আমরা 4 টা ধাপে করতে পারি যেকোনো ম্যাথ। তোমরা এখন গাইড খুলো, যেকোনো ম্যাথ করো, যেকোনো ম্যাথ খুইলা দেখবা যে এই 4 টা পদ্ধতিতে তোমাদের কিন্তু প্রত্যেকটা ম্যাথ সলভ করা যায়। আবারও বলে দিই কী করতে হবে। তোমাদের প্রশ্নে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকবে এবং সেখানে আপেক্ষিক ত্রুটি দেওয়া থাকবে, এবং তোমাদের প্রথম ধাপ হবে যে আপেক্ষিক ত্রুটি বিবেচনা ছাড়াই যেটা নির্ণয় করতে বলছে সেইটা নির্ণয় করা, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করতে বললে ক্ষেত্রফল নির্ণয় করা, আয়তন নির্ণয় করতে বললে আয়তন নির্ণয় করা। তো ওইগুলো করার পরবর্তীতে তোমাদের আপেক্ষিক ত্রুটি বিবেচনায় নির্ণয় করতে হবে ক্ষেত্রফল অথবা আয়তন যেটা চাইছে, এবং সেইটা চাওয়ার পরবর্তীতে কী করতে হবে, যেটা ডিফারেন্স বেশি সেইটা আলাদা করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে, দেখতে হবে কোনটা ডিফারেন্স বেশি, তারপর ফর্মুলা প্রয়োগ করতে হবে, এবং ফর্মুলা প্রয়োগ করার মাধ্যমে তোমরা যে চূড়ান্ত আপেক্ষিক ত্রুটি পাই যাবা, এবং অবশ্যই এটা শতাংশই হবে, শতাংশ। তো এইভাবেই মেইনলি আপেক্ষিক ত্রুটি বের করে। আপেক্ষিক ত্রুটি এর পরবর্তী যে কনসেপ্টটা, যেটা কিনা আজকের এই ভিডিওর সর্বশেষ কনসেপ্ট, সেটা হচ্ছে ইউনিট কনভার্সন। ঠিক আছে, ইউনিট কনভার্সন। সো এই ইউনিট কনভার্সন আসলে তোমাদের সিকিউর ক্ষেত্রে কোনো কাজে না লাগলেও এমসিকিউর ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে ইউনিট কনভার্সন। তো ইউনিট কনভার্সনটা আসলে কোন কাজে লাগে, তোমাদের সিকিউর কাজে না লাগলেও এটা এমসিকিউর ক্ষেত্রে কিন্তু ভালোই কাজে লাগে। অর্থাৎ এই যে ইউনিট কনভার্সন বলতে কি বোঝায়? ইউনিট কনভার্সন বলতে সিম্পলি মিটার থেকে সেন্টিমিটারে নেও, এইরকম যে ধরনের ম্যাথ আছে আর কি। ডেকামিটার থেকে ফেম টু মিটারে নাও, কনভার্ট করো, তারপর তোমাদেরকে বলবে যে 10 ফেম টু মিটার সমান কত হেক্সামিটার, এই ধরনের যেহেতু এক্সামিটার, এই ধরনের যত ম্যাথ আছে আর কি। এটা তোমাদের এসকিউ বা শর্ট কোয়েশ্চেনও দিতে পারে। এগুলো কোথায় কাজে লাগবে? এগুলো তোমাদের এসকিউতে কাজে লাগবে। এসকিউ এর পাশাপাশি তোমাদের এমসিকিউতে হিউজ কাজে লাগবে। এই এমসিকিউ এর জন্য এটা মাস্ট। এমসিকিউতে এটা থেকে অন্তত তোমরা যদি অর্ধবার্ষিকের স্টুডেন্ট হও তাহলে আমি বলতে পারি যে তোমাদের অন্তত 4-5 মার্ক শুধুমাত্র এইখান থেকেই আসবে, অর্থাৎ ইউনিট কনভার্সন। আবার তোমাদেরকে ডাইরেক্ট বলবে যে 1 ফেমটোমিটার সমান কত মিটার, ঠিক আছে, কত মিটার, 10⁻⁻18 মিটার। ঠিক আছে, একদম সব মুখস্থ করে ফেলতে হবে। তোমাদের পাঠ্য বইয়ের 18 পৃষ্ঠায় একটা ছক আছে, খুব সুন্দর একটা ছক, ঠিক আছে, এই যে কি এইটা, তো এই যে ছকটা না, এই ছকটা একদম 100% মুখস্থ করতে হবে, 100%। ইউনিট কনভার্সন করার ক্ষেত্রে এইটা একদম মাস্ট। এখন দেখবো যে প্রশ্নে কীভাবে থাকবে। তোমাদের প্রশ্নে বা এমসিকিউ প্রশ্নে সাধারণত থাকবে যে 1 ফেমটোমিটার সমান কত মিটার। ফেমটোমিটারের সংকেত কেমনে লেখা জানি? ও হ্যাঁ, 1 f সমান কত মিটার, এই ধরনের প্রশ্ন আসবে। 1 ফেমটোমিটার সমান কত মিটার, এগুলো একদম মুখস্থ প্রশ্ন, যে 1 ফেমটোমিটার সমান 10⁻⁻15 মিটার। আমি মনে হয় আগেবার ভুলবশত 18 বলছি, 10⁻⁻15 মিটার হবে, একদম এক কথায় অ্যান্সার। তবে যদি একটু প্যাচ খাওয়ায় তোমাদের প্রশ্নে, তোমাদের প্যাচ দিতে পারে যে 1 ফেমটোমিটার সমান কত এক্সামিটার, বা 1 ফেমটোমিটার সমান কত কিলোমিটার, কেমনে বের করবা? এখানে মিটার না হইয়া লিটারও হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে, বা গিগাবাইট এগুলো দিতে পারে। যাতে তোমরা একটু হায়ার, অনেক উচ্চ বিদ্যালয়ে থাকো, ক্যাডেট কলেজে থাকো, তারা তোমাদের কিন্তু কম্পিউটারের বাইট দিয়েও দিতে পারে। আমার একটা ডেমো কোয়েশ্চেন দেখি তোমাদের। ধরো দেখলাম যে দেওয়া আছে, ওকে, তো তোমাদের প্রশ্ন কিরকম থাকবে? এমসিকিউতে প্রশ্ন দেওয়া থাকবে 10, আমার কি আর বলি, আমি তো আর দেখি না যে কোন পর্যন্ত ক্যামেরার রেঞ্জ পায়। 10 এক্সামিটার, 10 এক্সা মিটার সমান কত ফেম টু মিটার, ঠিক আছে। 10 এক্সামিটার কি, তোমাদের বইয়ে যে ছকটা আছে এই ছকটা যদি তোমরা একটু লক্ষ্য করো, এক্সা কোথায়, এক্সা এইখানে, ঠিক আছে, তোমরা একটু বই থেকে খুঁজে নিও। 10x, 1 এক্সা মানে কত, 1 এক্সা মানে হচ্ছে 10⁻18 মিটার। আবার যদি তোমরা কত কিসে কনভার্ট করতে বলছে, ফেমটোমিটারে কনভার্ট করতে বলছে, তো 1 ফেমটোমিটার সমান কত মিটার, 1 ফেমটোমিটার সমান 10⁻⁻18 মিটার। এখানে একটু বেসিক জানার প্রয়োজন, ঠিক আছে। 10⁵ মানে কি, 10⁵ তোমরা যদি ক্লাস 9-এ হও বা নতুন হচ্ছো তাহলে তোমাদের এটা লাগবে। 10⁵ মিটার হচ্ছে কত, 10 গুণ 10, এইভাবে লিখতে পারো তোমরা, 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ 5 বার 10 গুণ করতে হবে। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 10⁵। ঠিক আছে, একই সংখ্যাটা যতবার গুণ করবা পাওয়ার হিসেবে লিখলে ওই সংখ্যাগুলার ইন্ডেক্স নাম্বারকে উপরে লেখা যায়। সো 10 এক্সামিটার সমান কত ফেমটোমিটার কীভাবে বের করবা? তো তোমাদের সহজ অ্যান্সার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে খুবই সহজে বের করা যায়। তবে যদি এসকিউতে আসবা, তোমাদের
প্রশ্নে খ নাম্বারে আসে তোমরা কিন্তু মারা খাবা যদি ক্যালকুলেটার ইউজ করতে যাও। আমার হাতে কোন ক্যালকুলেটার পাইয়া? আমার হাতে সিডাব্লিউ ক্যালকুলেটার, FX991CW। কিভাবে সলভ করবা? তোমাদের এইভাবে দিয়ে দেবে যে 10 এক্সামিটার সমান কত ফেমটোমিটার। তো তোমরা আগে জানতে হবে যে এক্সা মানে কি, ফেমটো মানে কি। 1 এক্সা মানে কি? 1 এক্সা মানে হচ্ছে 10⁻18, ঠিক আছে, 10⁻18 মিটার মানে 18 বার 10 গুণ। আবার 1 ফেমটোমিটার মানে কি? 1 ফেমটো, ফেমটো বা ওরে আমার দূর। ওকে, সো 1 ফেমটোমিটার হচ্ছে 10⁻15 মিটার, ঠিক আছে। আমরা জানলাম যে আমাদের এক্সা থেকে ফেমটোতে কনভার্ট করতে বলছে। এক্সা মানে কি? এক্সা মানে হচ্ছে 10⁻18, ঠিক আছে। ফেমটো মানে কি? 10⁻15, আর এটা হচ্ছে 10⁻18। তো এখন তোমরা ঐকিক নিয়ম তো পারো, ক্লাস 3-4 থেকে শিখে আসছো। তোমাদের যদি এসকিউতে দেয় তাহলে তোমরা সিম্পলি লিখবা যে, আচ্ছা এগুলো একটা মইসানি, তোমাদেরকে কি বলা হয়েছে? 10 এক্সামিটারকে ফেমটোমিটারে কনভার্ট করতে বলছে। তো আমরা জানি ডাব্লিউ কে বা উই নো 1 এক্সামিটার সমান 10⁻18 মিটার, ঠিক আছে। তাহলে 10 এক্সামিটার কত? 10 এক্সামিটার, ঠিক আছে। 10 এক্সামিটার সমান কত হবে? সিম্পলি ঐকিক নিয়ম, 1 এক্সামিটার যদি 10⁻18 মিটার হয় তাহলে 10 এক্সামিটার কত হবে? এইটাতে 10 গুণ দিলে কিন্তু হয়ে যাবে। তো 10⁻18 এর যদি তুমি 10 দ্বারা গুণ দাও তাহলে কি হবে? 10⁻19 হবে, ঠিক আছে। একটা কথা সবসময় মনে রেখো যে উপরে যে সংখ্যাটা থাকবে তার মানে ওই সংখ্যাটাকে নিজের সংখ্যা দ্বারা ততবার গুণ। সো আমরা পাইলাম যে 10 এক্সামিটার সমান 10⁻19 মিটার। তাহলে আমরা কিন্তু একটা কাজ করে ফেলছি, আমরা এক্সামিটারে মিটারে কনভার্ট করছি, কিন্তু আমাদের কিন্তু কনভার্ট করতে বলছে ফেমটোমিটারে। কিভাবে ফেমটোমিটারে করব? দ্বিতীয় স্টেপটা হবে এইভাবে। আমরা জানি, ঠিক আছে, উই নো, আমি তো ইংলিশ মারতেছি, তোমরা একটু বাংলাতে লিখো দয়া কইরা। সো উই নো কি? উই নো 1 ফেমটোমিটার, 1 ফেম 2 মিটার সমান 10⁻15 মিটার। ওকে ভাই লোক, সো 10⁻15 মিটার আমরা পাইলাম। কি পাইলাম আমরা? দেখো, আমরা পাইলাম যে 10 এক্সামিটার সমান 10⁻19 মিটার। আমরা পাইলাম 1 ফেমটোমিটার সমান 10⁻15 মিটার। কিন্তু আমাদের তো কনভার্ট করতে বলছে এক্সা থেকে ফেমটো। এখন সিম্পলি তোমাদের একটু রিভার্স ঐকিক নিয়ম করতে হবে। আগে তোমরা ঐকিক নিয়ম করছো এক্সারে আগে রাইখা মিটারে পরে রাইখা, এরপরে প্রত্যেকবার তোমাদের করতে হবে মিটারে আগে রাইখা, ঠিক আছে। যেমন তোমরা জানো যে 10⁻15 মিটার সমান সমান কত? সমান হচ্ছে 1 ফেমটোমিটার, 1 ফেমটোমিটার। এখন সিম্পলি যদি হিসাব করি তাহলে এখানে ফেমটো ফুলটাই লিখি। 1 মিটার সমান কত ফেমটোমিটার? 1 মিটার সমান 1/10⁻⁻15 ফেমটোমিটার, ফেমটো। 10⁻⁻15 মিটার সমান কত? 1 ফেমটোমিটার, ঠিক আছে, 1 ফেমটোমিটার। তাহলে 1 মিটার সমান কত? 1/10⁻15 ফেমটোমিটার। এখন আমাদের কি করতে হবে? 10⁻19 মিটার সমান কত? 10⁻19 মিটার, 10⁻19 সমান হচ্ছে 10⁻19, 10⁻−5 15, সরি, 10⁻19 ই তো ফেমটোমিটার। সিম্পলি ক্যালকুলেশন করো, উপরে আছে 10⁻19, নিচে আছে 10⁻−15। যদি আমরা ঠিক করি, অর্থাৎ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাবো? ক্যালকুলেশন করলে কি করতে হবে? সিম্পলি এটার অ্যান্সার হবে 10⁻34 ফেমটো মিটার। এইটা লিখতে ভুলবা না। তোমাদের মাথা পুরাই আউলাইয়া যাবে যখন তোমরা এইরকম জিনিসপাতি দেখবা। তোমরা তো আর সূচক লাগাই দামের অধ্যায়টা পড়ো নাই। তোমরা যারা পড়ছো তারা এই ক্যালকুলেশন খুব সিম্পলি করতে পারবা, কিন্তু যারা পড়ো নাই তাদের কী হবে? কি আর হবে বলো? এখন 10⁻34 মিটার আমি কীভাবে বের করলাম? সরি, 10⁻34, এটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে। 10⁻34 ফেমটোমিটার, অর্থাৎ আমরা বলতে পারি 10 এক্সামিটার সমান 10⁻34 ফেমটোমিটার। তো এই একই স্টেপ কাজে লাগাইয়া তোমরা সব ম্যাথ করতে পারবা। আমি আসলে কীভাবে ক্যালকুলেশন করছি সেগুলো একটু যদি দেখাই। উপরে আছে 10⁻19, নিচে আছে 10⁻−15, ঠিক আছে। এখন যদি আমরা এইটা নিচে আছে না,
আচ্ছা, আমি তোমাদেরকে একটু নিচে লেখা দেখাই। 10⁻19, 10⁻−15। এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 10⁻19 গুণ 10⁻15। ঠিক আছে, কারণ ভগ্নাংশের নিচে থাকলে আমরা সেটাকে যদি উপরে পাঠিয়ে দিই তাহলে এই চিহ্নটা কিন্তু প্লাস হয়ে যায়। এরপরে একটা জিনিস সবসময় মনে রাখবো, তোমরা যখন সূচক ও লগারিদমের মধ্যে পড়তে যাবো তখন দেখবো যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় যদি, তাহলে এটা যোগ হবে, যদি ভাগ হয় তাহলে বিয়োগ হবে। তোমরা এইভাবে করতে পারতা, তোমাদের সূচক লগারিদমের অধ্যায়ে যে নিয়ম শিখাইছে, অর্থাৎ 10⁻19 এবং 10⁻−15, যেহেতু এটা ভাগ আকারে আছে তাহলে বিয়োগ হবে। আমরা যদি পাওয়ারগুলোকে বিয়োগ করি তাহলে কি হবে, 19 - -15, অর্থাৎ এটা কি হইল, মাইনাসে মাইনাসে প্লাস হইল, তাহলে এটা 34 হইল। বুঝছো আশা করি, এর থেকে ভালোভাবে বোঝানো সম্ভব নয়, এবং আমি জানি যে আমার বোঝানো খুবই খারাপ হয়েছে, কেননা এটা আমার প্রথম ওয়ান শট। প্রথম ওয়ান শট ভিডিও ইউটিউবের ইতিহাসে থেকে যাবে। কয়েক বছর পরে আমি এই একই ওয়ান শট দেখবো, এইটা দেখে আমার অশ্রু সচল নয়ন হয়ে যাবে যে আমি এই ধরনের কন্ডিশনেও ক্লাস করছি। যাই হোক, এইটার মাধ্যমে আমরা অধ্যায়ের সকল বড় বড় কনসেপ্ট ক্লিয়ার করলাম। আমরা ক্লিয়ার করলাম স্ক্রুগজ কি, আমরা ক্লিয়ার করলাম যে ভার্নিয়ার স্কেল কি, আমরা ক্লিয়ার করলাম আপেক্ষিক ত্রুটি কি, আমরা ক্লিয়ার করলাম এই যে ইউনিট কনভার্সন এগুলো কীভাবে করতে হয়। তোমরা একটু শুধুমাত্র কী করবা, তোমরা একটু শুধুমাত্র প্র্যাকটিস করবা বাসায়। ওকে, সো আমরা প্রায় শেষের দিকে আজকের ভিডিওর, আমরা অলমোস্ট 80% অধ্যায় শেষ করছি। বাকি যেটুকু মার্ক আছে সেটুকু মার্ক তোমাদের এই বইটা পড়লে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এমসিকিউ এর যে ম্যাথমেটিক্যাল প্রশ্ন সেগুলো তোমরা সলভ করতে পারবা, সবই তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস বলা হয় না যে এমসিকিউতে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো ওইগুলো আসলে কী করবা, এবং প্রথম দিকে যে অনেক বিজ্ঞানীর জন্ম মৃত্যু তাদের কাজ দেওয়া আছে সেইগুলো আসলে কীভাবে করবা। তোমরা যদি বইটা খোলো, ঠিক আছে, বইয়ে প্রথমেই দেখতে পারবো যে অনেক বিজ্ঞানীর জন্ম এবং অনেক বিজ্ঞানীর মৃত্যু আছে। এক্ষেত্রে তোমরা চাইলে নোট করতে পারো যে প্রত্যেক বিজ্ঞানীর জন্ম মৃত্যু, বাট লাভ নাই। ঠিক আছে, তোমরা সার্চ করবো যে কোন বিজ্ঞানীগুলা আসলেই গুরুত্বপূর্ণ, কোন বিজ্ঞানীগুলার প্রশ্ন বোর্ডে আসছে। যদি বোর্ডে আসে সেগুলো পড়বা, যদি বোর্ডে আসে না সেগুলো পড়বা না। কোনগুলো বোর্ডে আসছে কোনগুলো বোর্ডে আসে না এগুলো আমরা পিডিএফে অ্যাড করে দিচ্ছি, পিডিএফটা দেখে নিও। তো পরবর্তীতে যদি আমরা যাইতে থাকি, আমরা বিভিন্ন শখ দেখি এবং এমসিকিউ এর জন্য এই শখগুলা পড়া মাস্ট। ঠিক আছে, প্রথমেই তোমাদের 1.01 14 নম্বর পৃষ্ঠায় যেটা আছে, ঠিক আছে, 14 নম্বর পৃষ্ঠায় তোমার একটা ছক আছে না, এইরকম, হ্যাঁ এইরকম শখ। তো এই ছকটা তোমাদের পড়া মাস্ট। ঠিক আছে, কোনটার একক কি তোমাদের এমসিকিউতে আসবে, প্রতীক কি এমসিকিউতে আসবে, এবং এইটা শুধুমাত্র এই অধ্যায় থেকেই প্রশ্ন আসবে বিষয়টা এমন না, প্রত্যেকটা অধ্যায় থেকে এই কনসেপ্টের উপর প্রশ্ন আসবে যে মাত্রা কি, কোনটার মাত্রা কি, চাপের মাত্রা কি, বলের মাত্রা কি, যেগুলো তোমার এইগুলা থেকেই বাইর করতে হবে। সো এইটা মুখস্থ করে নিও। এবার আরেকটা আছে যেটা কিনা আরেকটা ভয়ের বিষয়। ঠিক আছে, এই যে 1.02 অধ্যায় 1.02 এইটা যেটা আছে, ঠিক আছে, তো এখানে দেখতে পারবো যে অনেক ইনফরমেশন দেওয়া আছে যেগুলো মুখস্থ করা অনেক কষ্টের ব্যাপার। তো তোমরা কোনগুলো মুখস্থ করবা, যেগুলো বোর্ডে আসছে সেগুলোই মুখস্থ করবা। যেমন এখানে নিকটতম গ্যালাক্সি গুরুত্বপূর্ণ, পৃথিবীর ব্যাসার্ধ গুরুত্বপূর্ণ, প্রোটনের ব্যাসার্ধ এটা গুরুত্বপূর্ণ, ইলেকট্রন কত ভর এটাও গুরুত্বপূর্ণ, এইটুকুই আর কি। আরও একটা ছক আছে, তোমরা যদি 16 পৃষ্ঠায় যাও, 16 পৃষ্ঠায় একটা ছক আছে 1.03 টেবিল নামে, এইখানে যে ছকগুলা, এই ছকে কি দেওয়া আছে, এই ছকে কিছু একটা ফিজিক্সের বহুল ব্যবহৃত কিছু ধ্রুবকের নাম দেওয়া আছে এবং সেই ধ্রুবকের মান দেওয়া আছে। ধ্রুবক কি জিনিস তোমরা হয়তো ইংলিশে যদি জানো তাহলে বুঝবো যে ধ্রুবক কি জিনিস। ধ্রুবকের ইংরেজি হয়েছে কনস্ট্যান্ট, অর্থাৎ যে জিনিস পরিবর্তন হয় না। এখানে একটু ফিলোসফিক্যাল কথা যদি আমি বলি, যে একমাত্র কনস্ট্যান্ট পৃথিবীতে হয়েছে চেঞ্জ, পরিবর্তনই পৃথিবীর একমাত্র কনস্ট্যান্ট। বাট এই কথার সাথে ফিজিক্স বইয়ের কোনো সম্পর্ক নাই। ফিজিক্স বইয়ে তোমাদের বিভিন্ন কনস্ট্যান্টের নাম দেওয়া আছে, আলোর বেগ, প্লাঙ্কের ধ্রুবক, ইলেকট্রনের চার্জ, এই প্রত্যেকটা কনস্ট্যান্ট তোমরা যখন সামনের অধ্যায়গুলোতে যাবা, সামনের অধ্যায়গুলোতে লাগবে। এই কনস্ট্যান্টগুলোর মান মুখস্থ করা মাস্ট। এটা থেকে এমসিকিউ আসে না বেশি, বাট তোমাদের সিকিউ সলভ করতে গেলেও দেখবো যে তোমরা কনস্ট্যান্টের মান মনে রাখতে পারো নাই। আরও কী কী আছে অধ্যায়, এই তো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও আগেই বানাইছি, মানে এই ভিডিওর মধ্যেই আগে এটা নিয়ে কথা বলা হয়ে গেছে যে ইউনিট কনভার্সন তোমাদের 1.05 নাম্বার টেবিলে যেটা আছে এইটা, তো এইটা থেকেই ইউনিট কনভার্সন করা হয়।
তো এইগুলা নিয়ে আমি আগেই কথা বলছি, সো এইটা নিয়ে তোমাদেরকে আর এক্সট্রা কিছু বলতেছি না, তবে মুখস্থ করতে হবে, এটার কোনো মাপ নাই। যে কয়টা ছক আছে এখানে প্রত্যেকটা ছকই পড়তে হবে, পরিশেষে এইটাই বলা যায়। আমরা কি করছি এবার এমসিকিউ ক্ষেত্রে, তোমরা যে জ্ঞানমূলক এমসিকিউ গুলো আছে এইগুলোর জন্য রিডিং পড়া মাস্ট। বেশিরভাগই স্টুডেন্ট যারা, ওরা কনসেপ্ট তো খুব ভালোই পারে, ফর্মুলা খুব ভালো পারে, সিকিউতে লিখতেও খুব ভালো পারে, কিন্তু তারা বই পড়ে না, তাই এমসিকিউতে যাই মারা খায়। মনে রাখবা, ফিজিক্সের যে এমসিকিউতে ভালো পারে সেই ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো এখন তোমাদের জন্য কিছু নির্দেশনা, যারা আমার এই ওয়ান শট দেখতেছো, এটা আমার জীবনের প্রথম ওয়ান শট। আমার একটা ছোটোখাটো স্টার্টআপ আছে, 3 মাস ধরে রান করতেছি, 3 মাস না, ডিসেম্বর জানুয়ারি 2 মাসে হয় না আর কি। তো 2 মাসের মধ্যে এইটাই আমাদের প্রথমবার আমরা একটা ওয়ান শট ভিডিও বানাইলাম ফিজিক্স চ্যাপ্টার 1-এর উপরে। আমার ব্যাকগ্রাউন্ড দেখছো যে কী লেভেলের, আমার লাইটিং দেখছো, এই লাইটিংয়ের জন্য আমার ফেস, যাই হোক ফেস নিয়ে আর কেয়ার করে লাভ নাই। তো এই পর্যন্তই আজকের ওয়ান শট, পরবর্তীতে আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।